হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার সমস্ত বন্ধুরা যারা আমার চ্যানেল বাংলা সিরিয়াল সমাচারের সাথে এতদিন ধরে জুড়ে রয়েছো, আমার পাশে রয়েছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো। আর আমার নতুন বন্ধুরা যারা রয়েছো তাদের সাদর অভ্যর্থনা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। পণ্ডিত রঞ্জন প্রসাদ মিশ্র তিনি তো তার সমস্ত প্রমাণ কোর্টকে পেশ করেন। সুরঙ্গমা মুখার্জির সাথে সেই যে কথোপকথন, সেটা অডিওর মাধ্যম দিয়ে রেকর্ড করে তিনি অডিও রেকর্ড করে তিনি সেই রেকর্ডিংটা জজ সাহেবের কাছে পেশ করেন। কোর্টে উপস্থিত সবাই সেই রেকর্ডিং শুনে তো সবাই একদম অবাক হয়ে যায়। আরণ্যকের পরিবার, সুরঙ্গমা তো চুপ করে থাকে। কিন্তু এত কিছু হওয়ার পরেও, সমস্ত সত্যিটা সামনে আসার পরেও তার অর্থাৎ সুরঙ্গমা মুখার্জির ডিনাই করা স্বভাবটা কিন্তু যায়নি। পরিষ্কার কোর্টের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বলছে এই সব কিছু প্রমাণ নাকি মিথ্যে, তার গলার ভয়েসটাকে নাকি নকল করা হয়েছে। তখন রোশনাইয়ের উকিল বলছে সেটা তো জজ সাহেব বিচার করবেন নিজেই, আর এগুলো সব কিছুই বিচার করে দেখা হবে। তবে এই মুহূর্তে আমার কাছে যা প্রমাণ ছিল আমি আপনার কাছে পেশ করেছি, এবার সবটাই আপনার হাতে, জজ সাহেবকে বলছে। তো জজ সাহেব আজকের মতো তার কাজকে মুলতবি করেন। এবার তো সবাই বেরিয়ে যায় যে যার মতো করে। তখন গরিমা তার মাকে বলছে, মা এসব কি হচ্ছে? গরিমাকে তার মা বোঝাচ্ছে এই সব কিছু মিথ্যে। ওদিকে রোশনাই তার বাবাকে বলছে, বাবা তুমি এরকম পদক্ষেপ নেওয়ার আগে আমাকে একবার জানাবে তো। বলে অনেক সময় সত্যিটাকে প্রকাশ করার জন্যে এরকম অনেক পদক্ষেপই নিতে হয়, কিন্তু সব সময় সেটা জানানো সম্ভব হয় না। এইভাবেই তার মেয়েকে বোঝাচ্ছে। আর আরণ্যকের বাবা কি আর করবে, চুপ করে বসে রয়েছে। আর তো তার কিছু করার নেই, কারণ এত বড় প্রমাণ পেশ করা হয়েছে, এর বাইরে তো আর কোনো কিছু হতে পারে না। এবার গেছে সুরঙ্গমা দৌড়তে দৌড়তে নীলাব্জর কাছে, বলছে আমার কিছু কথা আছে। নীলাব্জ বলছে আসলে আমার অত শোনার টাইম নেই, আমার বিশেষ কিছু কাজ আছে, সেখানে আমাকে যেতে হবে। বলছে প্লিজ আমার কথাটা একটু শোনো না। আচ্ছা তুমি কি আমাকে অবিশ্বাস করছো? বলে এখানে বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্ন নেই, যা দেখার, যা বোঝার, যা শোনার আমি কোর্টে দেখে ফেলেছি। আর তাছাড়া এটাই তো নয় যে এটা দেখেই আমি আমার সত্যিটা প্রকাশ করছি বা জানতে পেরেছি, এমনটা তো নয়। আমি তো সবটা আগে থেকেই জানি, আর তুমি সেটা খুব ভালো করেই জানো। সুরঙ্গমা তো বলছে আমি তোমার সাথে প্রতারণা করিনি। তখন তার হাজব্যান্ড নীলাব্জ বলছে তুমি তো সারাক্ষণই আমার সাথে প্রতারণা করে গেছো। তখন সুরঙ্গমা বলছে ওই রোশনাই আর রঞ্জন প্রসাদ তোমার মাথাতে এইসব ঢোকাচ্ছে, তাই না? বলে হ্যাঁ ঠিকই বলেছ। সুরঙ্গমা বলছে তুমি বুঝতে পারছো তো ওরা তোমাকে মিথ্যে বোঝাচ্ছে। তখন নীলাব্জ বলছে মিথ্যে বুঝেই তো আমি ছিলাম এতদিন, এবার তো আমি সত্যিটা আস্তে আস্তে করে বুঝতে পেরেছি। তাই আমি চিরকাল সত্যের সাথেই ছিলাম, আর এখনও সত্যের সাথেই আছি। নীলাব্জ বলছে যে সময়ের কি খেলা দেখো, একটা সময় আমি তোমার সাথে কথা বলার জন্যে ছটপট করতাম, কিন্তু তুমি কাজ আছে বলে, কাজের বাহানা আছে বলে, ঠিক আমি যেই টাইমে কথা বলতে যেতাম ঠিক সেই টাইমে কাজের বাহানা আছে বলে চলে যেতে। আর আজকে দেখো, আজকে তুমি আমার পেছন পেছন ঘুরছো আমার সময়ের জন্যে, আমার সাথে কথা বলার জন্যে, আর আমার কাছে এখন সময় নেই। কি ম্যাজিক, তাই না বলো? এইভাবে বলছে। এরপর সুরঙ্গমা তার নীলাব্জকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা তুমি কি রঞ্জন প্রসাদকে কোনোভাবে আটকে রেখেছিলে? বলে কেন, বলো না, একটু বলো না, আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি। তখন নীলাব্জ বলছে যাও না, ভেতরে রঞ্জন প্রসাদ, অঞ্জন প্রসাদ দুজনেই আছেন, যাও তুমি অঞ্জন প্রসাদের সাথে কথা বলে নাও গিয়ে। আমাকে প্রশ্ন করছো কেন? সুরঙ্গমা বলছে আমি তোমার লিগ্যাল ওয়াইফ, তোমাকে প্রশ্ন করার সম্পূর্ণ রাইট আছে আমার। তখন নীলাব্জ বলছে কিন্তু আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। এরপর তো রঞ্জন প্রসাদ তার মেয়ের সাথে বেরিয়েছে বাইরে। তখন অঞ্জন প্রসাদ তাদের মুখোমুখি। তখন অঞ্জন প্রসাদ বলছে তাহলে আজকে তো সব কিছু প্রমাণ হয়ে গেল, আশা করি তোমাকে আর কোর্টে আসতে হবে না। তখন রঞ্জন প্রসাদজি বলছেন যে আমার সাথে যারা যারা অন্যায় করেছে, অবিচার করেছে, তাদের প্রত্যেককে শাস্তি পেতে হবে। রঞ্জন প্রসাদ বলছে হ্যাঁ, কিছু বছর আগে তোমাকে কেউ মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তুমি তো মরোনি, দিব্যি বেঁচে আছো। আর এত বছর আগে তোমাকে কে মারতে চেয়েছিল তুমি কি এখন সেটা প্রমাণ করতে পারবে? রঞ্জন প্রসাদ বলছে প্রমাণ করাটা তো আমার কাজ নয়, সেটা উকিলের কাজ, সুবিচার চাওয়াটা আমার কাজ। তো তুমি কি এখন থেকে ভয় পেয়ে যাচ্ছ নাকি? অঞ্জন প্রসাদ বলছে ভয় পাবো আমি? অঞ্জন প্রসাদ বলছে যে আমি তো তুমি ছিলে না বলে তোমার অ্যাবসেন্সে তোমার নামটাই ব্যবহার করেছি মাত্র। এটা তো এরকম তো অনেকেই করে থাকে, তাই না? তো নাও, তোমাকে না হয় আমি এই শহরটা ছেড়ে দিচ্ছি, তুমি থাকো এখানে, নাচ শেখাও, আমি বরঞ্চ মুম্বাই চলে যাচ্ছি। আর রোশনাইকে বলছে, রোশনাইয়ের উদ্দেশ্যে বলছে
তুমি একটু শান্তিতে বাঁচার চেষ্টা করো, রঞ্জনকে বলছে। আর এই যে রোশনাই, ওর বরঞ্চ বিয়ের ব্যবস্থা করো। আর রোশনাইকে বলছে তুমি আরণ্যককে নিয়ে এত টানাটানি করো না। আরণ্যক তো একজনের দায়িত্ব নিয়েছে, তাই তুমি আর সেই মাঝখানে ঢুকতে যেও না, তুমি বরঞ্চ অন্য শিকার খোঁজো। রোশনাই তো খুব রেগে যায়, তার বাবাও রেগে যায়। রোশনাই বলছে, আপনি এইভাবে আমার সাথে একদম কথা বলতে যাবেন না। আপনি একজন প্রতারক, একজন ঠক, একজন অযোগ্য মানুষ। হ্যাঁ, আমার চোখে সারা জীবন আপনি অযোগ্য মানুষ, যে অন্যের যোগ্যতাকে নিজের যোগ্যতা বলে এতদিনভাবে চালিয়েছে। তখন অঞ্জন বলছে, আমি তোমার কাকা হই। বলছে, আমি মানি না। আমার কাছে আপনি কোনো সম্পর্কের দোহাই দিতে আসবেন না। আমার কাছে আপনি শুধুমাত্র একজন অযোগ্য মানুষ আর একজন প্রতারক। এরপর রঞ্জনজি বলছেন যে, অঞ্জন প্রসাদ, তুমি বরঞ্চ বাড়ি যাও, যদি তোমার কোনো নিজস্ব বাড়ি থেকে থাকে। এরপরে আরণ্যক আসে, এসে বলছে যে, কি হয়েছে গুরুজি? রঞ্জনজিকে বলছে। তখন অঞ্জন বলছে, আরণ্যক, তুমি আর এর মধ্যে ঢুকতে যেও না, যাও, তোমার স্ত্রী অপেক্ষা করছে, তুমি বাড়ি যাও। তখন বলছে, আমি প্রশ্নটা আপনাকে করিনি, গুরুজিকে করেছি। তাছাড়া আমি কোথায় যাব না যাব, কার সাথে থাকবো, কি করব না করব, আপনাকে কেন বলতে যাব? আপনি কেন এর মধ্যে ঢুকতে যাচ্ছেন? আর কোর্ট চত্বরে এরকম তামাশা করছেন কেন আপনি? অঞ্জন প্রসাদ বলছে রঞ্জনজিকে যে, শোনো, মানে জীবনের তো একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছ, এখন তরুণ বয়সের উন্মাদনা দেখিও না। তখন রঞ্জনজি বলছে, তরুণ বয়সের উন্মাদনা তো আমি দেখাবই, যতদিন না পর্যন্ত আমার আর আমার মেয়ের সুবিচার হচ্ছে। আর আশা করি তোমার সাথে কিছুদিন আর আমার দেখা হবে এখানে, তারপর কোথায় দেখা হবে জানি না, জেলে থাকবে না কোথায় থাকবে। তো এরকম কথা বলাতে অঞ্জন প্রসাদ কিন্তু রেগে যাচ্ছে, রেগে কিন্তু বাধ্য হয়ে ওখান থেকে বেরিয়ে চলে যায়। তখন আরণ্যক বলছে, কি ব্যাপার, কি বলছিলেন উনি? তখন রোশনাই বলছে, আর কি বলবেন? বলছিলেন আমাকে বিয়ে করে নিতে, আমি যাতে অন্য শিকার ধরি, এবার তোমার পেছন যাতে ছাড়ি, এগুলোই। তুমি তোমার বউয়ের কাছে ফিরে যাও, তুমি একজনের দায়িত্ব নিয়েছো, এগুলোই কথা বলছিল। তো নীলাব্জ তো ওদিকে বলে দিয়েছে তার বউকে যে তার প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য নয়। তার সাথে এটাও বলছে, একদিন আমি তোমাকে কত প্রশ্ন করতাম, কিন্তু তোমার কাছে নাকি সেই প্রশ্নের উত্তর দেওয়ার টাইম থাকতো না, পরিষ্কার মুখে বলে দিতে যে আমার অত উত্তর দেওয়ার টাইম নেই। আর আজকে দেখো তোমার কাছে কত প্রশ্ন, কিন্তু আমার উত্তর দেওয়ার সময় নেই। তো সময়ের চাকা কিভাবে ঘুরে যায়, তাই না? সুরঙ্গমা কিন্তু চুপ করে আছে। সুরঙ্গমা বলছে, তুমি কি চাইতে, মানে আমি আমার নাচের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে তোমার ফ্যামিলির সাথে টাইম কাটাবো? বলে, খবরদার আমার ফ্যামিলির নাম একদম মুখে উচ্চারণ করবে না। তোমার জন্য আমি তাদের সাথেও ঠিকঠাকভাবে সম্পর্ক রাখতে পারিনি। আমার ফ্যামিলির থেকে দূরে থেকে আমি তোমাকে কতটা ভালোবেসেছি, তোমার কথা রেখেছি, কিন্তু তুমি আমাকে এতটুকুটাও ভালোবাসোনি। সুরঙ্গমা বলছে, তুমি আমাকে ভালোবাসোনি? তখন নীলাব্জ বলছে, নিজের সদ্যজাত সন্তানকে যেই মা ছেড়ে চলে আসতে পারে, তার মুখে আর চাই কিছু হোক, ভালোবাসাটা বানায় না। সুরঙ্গমা বলছে, ওটা আমার গলা নয়, আমার গলাকে নকল করা হয়েছে। তখন নীলাব্জ বলছে, কিভাবে কিভাবে? বলছে যে, ওই যে তুমি যখন রঞ্জন প্রসাদকে আটকে রেখেছিলে, মানে অঞ্জন প্রসাদকে, তখন ওই অঞ্জন প্রসাদ সে যে এইভাবে বলে ফেলেছে। তখন নীলাব্জ বলছে, কি কি কি? তার মানে অঞ্জন প্রসাদ সে যে তোমার সামনে গেছিল, আর তার মানে তুমি তখন, মানে এই গলার ভয়েসটা তোমার সত্যি, তাই তো? তখন সুরঙ্গমা বলছে, তার মানে তুমি, মানে আমি যেটা সন্দেহ করেছিলাম ঠিক তাই, তুমি অঞ্জন প্রসাদকে আটকে রেখেছিলে, তাই তো? তখন বলছে, তোমার সাথে আমার সব কথাবার্তা শেষ হয়ে গেছে, আর নিজেও এটা খুব ভালো করে জানো যে এই অডিও ক্লিপটা কতটা সত্যি, আর আমিও খুব ভালো করে জানি যে এটা কতটা সত্যি। সুতরাং তোমার সাথে আমার কোর্টে দেখা হবে। এই বলে নীলাব্জ বেরিয়ে যায়। সুরঙ্গমা তখন নিজের কাছেই নিজে প্রতিজ্ঞা করে নিজেকে, যে রঞ্জন প্রসাদকে নাকি আর ছাড়বে না, তাকে নাকি এবার মেরেই ফেলবে, আর মরবার সময় নাকি তার মুখে জল দেওয়ারও কেউ থাকবে না, এরকমটা প্রতিজ্ঞা করে। ওদিকে আরণ্যক বলছে যে রোশনাইদের বাড়ি পৌঁছে দেবে। রোশনাই বলছে, আপনি প্রত্যেকদিন কি শুরু করেছেন বলুন তো, দয়া করে এরকমটা করবেন না, আপনি নিজের বাড়ি যান, আমরা চলে যেতে পারবো। তখন বলছে আরণ্যক, আমি তোমার জন্য বলছি না, আমি গুরুজির জন্য বলছি, কারণ গুরুজির এখন সেফটিটা খুব বেশি করে প্রয়োজন। তখন বলছে, তাই নাকি, কেন? বলে, তুমি বুঝতে পারছো না কি চলছে চারপাশটা? তুমি যদি বুঝেও না বোঝার ভান করে থাকো, তাহলে আমাকে তো বুঝতে হবে, কারণ গুরুজির সেফটিটা এই মুহূর্তে অনেকটাই জরুরি। তখন রোশনাই বলছে, তাহলে তো সেই সেফটিটা আপনারও দরকার। তখন বলছে, তোমার সাথে অত কথা বাড়িয়ে লাভ নেই, গুরুজি আপনি আসুন। গুরুজি প্রথমে যেতে অস্বীকার করলেও তারপর আরণ্যকের সামনে আর কিছু বলতে পারে না, উনি চলে যান। রোশনাইও যায় সঙ্গে। এরপর বাড়ি পৌঁছতে আরণ্যক বলছে যে, আমি তাহলে আসছি গুরুজি। তখন গুরুজি বলছে, একটু ভেতরে যাবে না? বলছে যে, আপনার মেয়ের তীব্র আপত্তি আছে, তাই আমি ভেতরে যেতে চাই না। কারণ রোশনাইও তার বাবার কথা শুনে অবাক হচ্ছে যখন ভেতরে যেতে বলছে আরণ্যককে। তখন বলছে যে, আসলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, আর যেটা রোশনাইয়ের ভালোর জন্যই বলবো। তখন রোশনাই বলছে, কেন বাবা, কেন আমার জীবনটাকে জটিল করে দিচ্ছ? আর ভালো লাগছে না আমার এরকম অশান্তি।
বলে আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি, তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ আরণ্যকের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে এসো। রোশনাই তাই বানাতে চলে যায়। আরণ্যকের মানে রঞ্জন প্রসাদজি বলছে আর কি আরণ্যককে যে তুমি কিছু মনে করো না বাবা ওর ব্যবহারে, আসলে ওর অনেক মানসিক চাপ যাচ্ছে, মানে বাইরে গিয়ে অনেক কিছু ওকে সহ্য করতে হচ্ছে, অনেক ব্লেমও স্বীকার করতে হচ্ছে, তাই জন্য ও নিজের মানে রাগটাকে কন্ট্রোল করতে পারছে না, তুমি কিছু মনে করো না ওর ব্যবহারে। কিন্তু তুমি যে এত কিছু সত্ত্বেও আমাদের পাশে দাঁড়িয়েছো, এইভাবে আমাদের এতটা সাহায্য করছো, সেই সেটা আমি মনে রাখবো সারা জীবন। আরণ্যক বলছে এর থেকে 10 গুণ কথা আমাকে শুনতে হয় গুরুজি আমার বাড়ির থেকে, কিন্তু তবুও আমি রোশনাইয়ের পাশে থাকবো বলে ওর লড়াই ওর পাশে আছি। এরপরে আরণ্যককে ভেতরে নিয়ে যায়, আরণ্যক ভেতরে বসে, তখন রোশনাইয়ের বাবা কথা বলছে আরণ্যকের সাথে, বলছে দেখো রোশনাইয়ের লাইফটা না পুরো ছারখার হয়ে গেছে, তার জন্য আমিও দায়ী, কারণ ছোটোবেলা থেকে ওর বাবাকে পায়নি, বাবার পরিচয় পায়নি, আর যে সুদর্শনা ওর পালিতা মা যে ওকে মানুষ করেছিল, এত ভালোবাসা দিয়েছিল, সমাজের মানে সমাজের চাপে বদনামের চাপে তাকেও চলে যেতে হয়েছে। তারপরে ওর পাশে যখন কেউ ছিল না তখন তুমি ছিলে, তখন কিন্তু রোশনাই চা নিয়ে আসে। তখন রোশনাইয়ের বাবা বলছে দেখো আমি কতদিন আছি না আছি জানি না, আমি চাই আমি চলে যাওয়ার পরে তুমি ওর হাতটা কখনো ছাড়বে না। এটা শুনে কিন্তু রোশনাই অবাক হয়ে যায়, বলে বাবা তুমি কি বলছো? বলে থামো, আমি যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। রোশনাই বলছে এই তো আমি তোমাকে পেয়েছি বাবা, এত বছর ধরে তো মানে বাবা বলে ডাকতেও পারিনি কাউকে, আর বাবাকেও পাশে পাইনি, এতদিন পর পেয়েছি, তারপরেও তুমি এরকম কথা বলে যাবে আমাকে? রোশনাই বলছে বন্ধ করো না এইসব কোর্ট কেস, তুমি আমি সবাই ভালো করে জানি যে ওদের স্বার্থে যদি ঘা লাগে তাহলে আমাকে যেরকমভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তোমার সাথেও তাই করবে, ইভেন আমার সাথেও করবে। রোশনাইয়ের বাবা বলছে কিন্তু আমার কোনো আক্ষেপ থাকবে না যদি তাই হয়, কারণ আমি এতদিন পর আমার মেয়েকে কাছে পেলাম, এতটা সময় কাটালাম তার সাথে, নাচের তালিম দিলাম, প্রতিবাদ করলাম। তখন রোশনাই বলছে কেন কেন এরকম কথা বলছো তুমি বাবা? আচ্ছা একটা কথা বলো তো, আমি কি জীবনে কিচ্ছু পেতে পারি না? কিচ্ছু না। রোশনাইয়ের বাবা রোশনাইকে বোঝাচ্ছে যে মানুষ তো চিরকাল থেকে যায় না, কখন কাকে যেতে হবে কেউ বলতে পারে না, তাই আমি চাই আমি চলে যাওয়ার পরে তুমি যাতে একা না হয়ে যাও, তাই আরণ্যক যাতে তোমার পাশে থাকে। হ্যাঁ আরণ্যককে আমি সংসার ভাঙতে বলছি না, কিন্তু একজন বন্ধু হিসেবেও পাশে থাকা যায়, তাহলেও আমার মনটা অনেক শান্তি পাবে। রোশনাইয়ের বাবা বলছে কি থাকতে পারবে না? আরণ্যক বলছে আপনি চিন্তা করবেন না, আপনি অনেক দিন বাঁচবেন, আর এটা আমার বিশ্বাস, আর আপনি রোশনাইকে তৈরি করবেন, আপনি দেখবেন রোশনাই অনেক অনেক উপরে চলে যাবে, ও ভারতবর্ষের নামকরা ডান্সার্সদের মধ্যে একজন হবে, এটা আমার বিশ্বাস। বলছে গুরুজি ঈশ্বর কিন্তু সব কিছু কেড়ে নেন না, বদলে কিছুটা দিয়েও যান, আর হ্যাঁ যদি সেরকম দিন আসে সেরকম পরিস্থিতি হয় তাহলে আমি রোশনাইকে ছেড়ে যাব না। হ্যাঁ রোশনাই হয়তো আমাকে আমার পাশে থাকতে চাইবে না, কিন্তু তাও আমি ওর পাশে থাকবো সবসময়। তো এইভাবে আরণ্যক গুরুজিকে কথা দেয়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ, ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে, পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দাতেই চোখ রাখতে হবে। ভালো থেকো সবাই, টাটা।